WBCS ডাইজেস্ট থেকে প্রত্যেককে স্বাগত। আজকে একটি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের আলোচনা করছি। সিন্ধু সভ্যতা। ওয়ান শট ভিডিও, একটা শটে টোটালটা বোঝানো আছে বিস্তারিত, এবং এর বাইরে কোশ্চেন তোমাদের আসবে না। এবং এর পরের যে ভিডিওটা আসবে এর থেকে পিওয়াইকিউ কি কি এসেছে, ডব্লিউবিসিএস এবং ইম্পর্টেন্ট কোশ্চেন কি হতে পারে সেটাও আলোচনা পরের ভিডিও। আসি এবার আলোচনা। ম্যাপ দিয়ে বুঝিয়ে দিয়েছি সুন্দর করে কোন জায়গাটা সিন্ধু সভ্যতা, কোনটা হরপ্পা, কোনটা মহেঞ্জোদারো, হ্যাঁ কোথায় লোথার, ডিটেলসটা এখানে ম্যাপেতে বোঝানো আছে। তোমরা এটা দেখলেই বুঝতে পারো। এবার আসছি আলোচনার বিষয়। কি আলোচনার বিষয়? সিন্ধু সভ্যতা। দেখো, সংক্ষিপ্ত পরিচয়। প্রথমে পরিচয়টা দরকার, তাই আবিষ্কারের ঘোষণা। দেখো কে করেছে? 1924 সালে স্যার জন মার্শাল সিন্ধু সভ্যতা আবিষ্কার করে। কে আবিষ্কার করে? স্যার জন, সংক্ষেপে লিখে যাচ্ছি জন মার্শাল। তাহলে মনে থাকবে এটা কবে করেছিল? 1924-এ, তাই তো। এবার আসছি দেখো 24। এবার দেখো তারপরে মহেঞ্জোদারো আবিষ্কার করে কে? 1922-23 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তাহলে মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা আবিষ্কার করে জন মার্শাল 1924। আর মহেঞ্জোদারো আবিষ্কার করে কে? 1922-23 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, লারকানা জেলায় সিন্ধু প্রদেশ। তাহলে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? লারকানা জেলায় সিন্ধু প্রদেশে। আশা করি মজা। তাহলে কবে মহেঞ্জোদারো রয়েছে? 1922-23 আবিষ্কার করেছে কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তাই তো। বন্দ্যোপাধ্যায়, মনে থাকবে। হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। এবার আসছি হরপ্পা আবিষ্কার। হরপ্পা আবিষ্কার কে করে? দারুণ ভাইটাল একটা কোশ্চেন। 1921 সালে দয়ারাম সাহানি, মন্টেগোমারি জেলায় অবস্থিত, পাঞ্জাব প্রদেশ। মন্টেগোমারি কোথায়? পাঞ্জাব প্রদেশে। তাহলে হরপ্পা আবিষ্কার কবে হয়েছে? 1921-এ। আশা করি বোঝা গেছে। কে করেছে? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। সাহানি, আশা করি বোঝা যাচ্ছে। এবার হচ্ছে দেখো কোথায় হরপ্পা, কোথায় অবস্থিত? মন্টেগোমারি জেলায়। কোথায়? পাঞ্জাবে। আর মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? লারকানা জেলায়। কোথায়? সিন্ধু প্রদেশে। আশা করি ক্লিয়ার। এবার আসছি ভৌগোলিক বিস্তার। পশ্চিমে, পশ্চিম দক্ষিণে বালুচিস্তান থেকে সুতকা জেন্দোর। তাহলে পশ্চিম দক্ষিণে হচ্ছে বালুচিস্তানের সুতকা জেন্দোর থেকে পূর্বে উত্তরে প্রদেশে, উত্তরে প্রদেশের আলমগীরপুর পর্যন্ত বিস্তৃত। তাহলে সুতকা জেন্দোর থেকে কোথায় হবে? আলমগীর পর্যন্ত বিস্তৃত। তাহলে পশ্চিম দক্ষিণে হচ্ছে বালুচিস্তানের সুতকা জেন্দোর, জেন্দোর থেকে পূর্ব উত্তরে আলমগীর। তার যদি ম্যাপটা এরকম ভাবে আঁকা হয়, এটা উত্তর, এটা, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, তাই তো। তাহলে প্রথমে হচ্ছে পশ্চিম দক্ষিণ, পশ্চিম দক্ষিণ, তার মানে এই জায়গাটা, এই পার্টটা এই দিকে অবস্থিত। এই দিকটায় অবস্থিত। পশ্চিম দক্ষিণ হচ্ছে এই দিকটায় অবস্থিত। আচ্ছা থেকে আর পূর্ব উত্তর, পূর্বে কোথায়? পূর্ব এই জায়গাটা আলমগীর পর্যন্ত বিস্তৃত। প্রধান কেন্দ্র কোথায়? প্রধান কেন্দ্র সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব। প্রধান কেন্দ্র সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব। কারণ কি একটা হচ্ছে তো পাঞ্জাবে অবস্থিত, একটা হচ্ছে মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু প্রদেশে, আর হরপ্পা হচ্ছে কোথায়? পাঞ্জাবে অবস্থিত, এটা জানো। এবার আসছি আয়তন। আয়তনটা কি? 1.3 মিলিয়ন বর্গমিটার এর আয়তন। আয়তনটা কত? 1.1
মিলিয়ন মিলিয়ন এটা মনে রাখতে হবে। সভ্যতার কি ত্রিভুজাকে ঠিক এরকম ত্রিভুজের মতো আঁকে সভ্যতা। এবার হচ্ছে ঐতিহাসিক গুরুত্ব। বিশ্বের প্রাচীনতম 4টি সভ্যতার মধ্যে বৃহত্তম এবং আর্যদের আগমনের পূর্বে ভারতীয় সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে। তাহলে আর্যদের আগমনের আগে যে ভারতীয় সভ্যতা ছিল, এই হরপ্পা সভ্যতায় তাই প্রমাণ করে। বুঝে গেল? এবার আসছি নেক্সট পয়েন্টে, দেখো সিন্ধু সভ্যতার স্থানসমূহ। হরপ্পা দেখো, হরপ্পা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এটা আবিষ্কার খনন করে কোথায়? পাকিস্তানে পাঞ্জাবে, পাঞ্জাব প্রদেশে রাভি নদীতে। কোথায়? রাভি নদীতে। মহেঞ্জোদারো কোথায়? 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করেন পাকিস্তানের সিন্ধু প্রদেশে সিন্ধু নদে। চানমুদারো কে করেন 1925 খ্রিস্টাব্দে আর্নেস্ট জন হেনরি ম্যাকে এটা আবিষ্কার করেন সিন্ধু প্রদেশ এবং পাকিস্তানে আবিষ্কার করেন। লোথার আবিষ্কার করে 1954 খ্রিস্টাব্দে। এস এস আর রাও গুজরাট এবং ভারতে প্রাচীন বন্দর এটা। কালীবঙ্গান 1961 খ্রিস্টাব্দে, হ্যাঁ, অম্লানন্দ ঘোষ, বিবি লাল এবং বি কে থাপার কোথায় অবস্থিত? রাজস্থান এবং ভারতে অবস্থিত। দেখতে পেয়েছো? ডেলা ডেলা ডেলাভিরা হচ্ছে 1967 সালে কে করেছে? জগৎপতি যোশী আবিষ্কার করেছেন। কোথায় অবস্থিত? ভারত ও গুজরাটে কচ্ছপের রান অঞ্চলে। বানওয়ালি কোথায় অবস্থিত? আগে সালটা কত? 1973 সালে আবিষ্কার হয়েছে। কে করেছে? ডক্টর আর এস বিস্ট। কোথায়? হরিয়ানা এবং ভারতে অবস্থিত। এবার আসছি নগর পরিকল্পনা। তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট্ট করে সবকিছুকে আছে, কোনো কিছুই বাদ নেই, সবকিছু এখানে আলোচিত আছে, দেখতে পাচ্ছ। দেখো এবার হচ্ছে বিষয়টা আসছি নগর পরিকল্পনা। এটা ছোট থেকে পড়ে আসছো বৈশ্বিক। দেখো নগর পরিকল্পনা হচ্ছে গ্রিড সিস্টেম, অর্থাৎ রাস্তা সমকোণে ছেদ করত। আর কি? উত্তর দক্ষিণে বিস্তৃত মুখ্য সড়ক, উত্তর এবং দক্ষিণে বিস্তৃত সড়ক। উত্তর দক্ষিণে মানে এরম এরম, উত্তর দিকে ম্যাপ যদি করা হয় ঠিক এরম লম্বা লম্বি, এরম লম্বা লম্বি, এটা উত্তর এটা দক্ষিণ দিকে বিস্তৃত। পশ্চিমাংশে উঁচু সিটাডেল। সিটাডেল কাকে বলা হয়? উঁচু এলাকাকে বলা হয়, এখানে প্রশাসনিক এলাকা বলা হয়। সিটাডেল হচ্ছে হরপ্পা সভ্যতার পশ্চিম দিকে যে উঁচু এলাকা থাকে সেগুলোকে বলা হয় সিটাডেল। এবং নিম্ন অংশে সাধারণ মানুষ, এখানে হচ্ছে উচ্চ মানুষরা বাস করতো সিটাডেলে, আর নিচে সাধারণ মানুষ। স্থাপত্য এবং নির্মাণ। পোড়া ইট ব্যবহার। হরপ্পা মহেঞ্জোদারো এবং রোদে পোড়া ইট লোথাল এবং কালীবঙ্গানে পাওয়া যায় 2-3 তলা বাড়ি এবং তাতে সিঁড়ি উপস্থাপিত থাকতো। জল নিকাশি ব্যবস্থা। জল নিকাশি ব্যবস্থা বিশ্বের প্রাচীনতম সুপরিকল্পিত ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থা। ম্যানহোল ও পাথরের স্ল্যাব দিয়ে, ধরো এই একটা রাস্তা, এই রাস্তার মাঝখানে গর্ত, ম্যানহোল আছে, সে গর্ত আছে ময়লা আবর্জনা ফেলার জন্য, এখানে একটা চাপা দিয়ে ঢাকনা থাকে, সেটাকে বলা হয় ম্যানহোলের উপরে ঢাকনা দেওয়া থাকে। ঠিক আছে? এবং স্ল্যাব দিয়ে ঢাকনা থাকতো। প্রতিটি বাড়িতে পৃথক স্নানাগার এবং কূপ থাকতো। এবার হচ্ছে বিশেষ স্থাপত্য। মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার বা যা ধর্মীয় বা সাধারণ স্নানের কাজে ব্যবহার করা হতো। এইটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের এই যে বৃহৎ স্নানাগার কথাটা, বৃহত্তম স্নানাগার, স্নানাগার এইটা নিয়ে কিন্তু ঐতিহাসিক কেউ এই স্নানাগারটাকে বলা হয় যে মহেন্দ্রজোড়ে যে বৃহৎ স্নানাগারটা পাওয়া গেছে, কেউ বলে যে এটাকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য, কেউ বলে পূজা অর্চনার জন্য ব্যবহার করা হয়, কেউ বলেন যে এখানে জলে খেলা করবার জন্য এটা ব্যবহার করা। এতে পোশাক পরিবর্তনের ঘর ও সিঁড়ি ছিল। এবার হচ্ছে কৃষিকাজ, প্রধানত কৃষি নির্ভর ছিল। বছরে দুবার চাষ হতো, শীতকালীন গম বার্লি, গ্রীষ্মকালে তুলো ও তিল জোয়ার হতো। বছরে দুবার চাষ হতো, শীতকালে গম বার্লি হতো আর গ্রীষ্মকালে তুলো এবং তিল এবং জোয়ার হতো। সেচ ব্যবস্থার জন্য পাথরের বাঁধ, হ্যাঁ, ব্যবহার করতো। সেচের জন্য পাথর দিয়ে কি পাথরকে সাজিয়ে সাজিয়ে বাঁধ দেওয়া হতো,
জলকে ধরে রাখার জন্য। পশুপালন, গৌণ জীবিকা, ছাগল, ভেড়া, কুঁজ বিশিষ্ট ষাঁড়, উটের অস্তিত্ব পাওয়া যায়। কি কি পাওয়া যায়? ছাগল, ভেড়া, কুঁজ যুক্ত ষাঁড় এবং উটের অস্তিত্ব পাওয়া যায়। সুৎকা জোরে সুৎকান সুৎকা সুৎকা জেন্দো, কথাটা হচ্ছে সুৎকা, এই কথাটা হলো সুৎকা জেন্দোর কথা, ঠিক আছে? এই কথাটা ঘোড়ার হাড়ের নিদর্শন পাওয়া যায়। এবার হস্তশিল্প ও বাণিজ্য, পুঁতি শিল্প লোথার চানহোদার, তাহলে পুঁতি শিল্প কোথায় পাওয়া গেছে? লোথার এবং চানহোদারোতে। সুতির বস্ত্র কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। টেরাকোটা এবং টেরাকোটাও পাওয়া গেছে। মেসোপটেমিয়া, পারস্য এবং মধ্য এশিয়ার সাথে আন্তর্জাতিক বাণিজ্য ছিল। কোন কোন দেশের সাথে বাণিজ্য ছিল? মেসোপটেমিয়া, পারস্য, মধ্য এশিয়ার সাথে আন্তর্জাতিক বাণিজ্য ছিল। শিক্ষা এবং সমাজ, শিক্ষিত সমাজ, ব্র্যান্ডেন, হ্যাঁ, ব্রাউস্টোফেডন লিপি, দেখো, শিলমোহর, চিত্রকলা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সমাজে উচ্চ এবং নিম্ন শ্রেণীর ভেদাভেদ বিদ্যমান ছিল। সমাজ, যে উঁচু এলাকা সিটাডেল যেটা পেলাম, সিটাডেল এটা তো পেলাম। এই সিটাডেলটা হচ্ছে উচ্চ মানুষেরা বাস করতো, আর নিচে সাধারণ মানুষেরা বাস করতো। এর আগেই পেলাম আলোচনা। এবার আসছি, দেখো, সিন্ধু সভ্যতার রাজনৈতিক আর্থসামাজিক রূপরেখা কেমন ছিল, এটা একটু আমাদের আলোচনার বিষয় আসছি। এবার এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। কি দেখো, দেখো বলছে, দেখো মূল বৈশিষ্ট্য বা তথ্যাদি দেখো, রাজনৈতিক কাঠামো কেমন ছিল। সাম্রাজ্য বিস্তারের চেয়ে ব্যবসা বাণিজ্য অধিক অগ্রাধিকার ছিল। শাসন কার্য সম্ভবত বণিক গোষ্ঠী বা গিল্ড দ্বারা পরিচিত। গিল্ড কাকে বলা হয়? একটা, ধরো যারা ব্যবসা বাণিজ্য করে তাদের যে সংস্থা থাকে, একতা হয়ে যে একটা সংগঠন তৈরি করে, সেটাকে বলা গিল্ড। যেমন দেখো হকার ইউনিয়ন, হকারদের যে ইউনিয়ন, ঔষধের ইউনিয়ন, এগুলোকে একটা গিল্ড বলা হয়। এবার হচ্ছে প্রশাসন ও নিয়ন্ত্রণ, একটি দক্ষ পৌর প্রশাসন এবং কেন্দ্রীয় কর ব্যবস্থা বিদ্যমান ছিল। উৎপাদন এবং বন্টন ব্যবস্থা সুসংবদ্ধ এবং নিয়ন্ত্রিত ছিল। তাহলে একটা কেন্দ্রীয় কর ব্যবস্থা ছিল। তাহলে বোঝা যায় যে এখানে একটা কোনো কেন্দ্রীয় শক্তি বা পৌর শাসনের কোনো একটা অস্তিত্ব ছিল। বৈদেশিক সম্পর্ক, সমসাময়িক সভ্যতা যেমন মেসোপটেমিয়ার আগেই বললাম, মিশর, ওমান, তুর্কমেনিয়া এবং বাহমিনি এর সাথে বাণিজ্য যোগাযোগ ছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ, মেসোপটেমিয়ার রাজকীয় কবরে হরপ্পার হস্তশিল্প, রত্ন এবং বাহরিনের কার্নেলিয়ান পুঁতি এবং হাতির দাঁত পাওয়া গেছে। অর্থাৎ মানুষকে যখন কবর দেওয়া হতো, তার ব্যবহৃত জিনিসপত্র তার সাথে দিয়ে দেওয়া হতো। এবং যেখানে যে যে কবর পাওয়া গেছে সে থেকে বোঝা যায় যে অন্য স্থান, যেমন বাহরাইনের সাথে হরপ্পা সভ্যতার মিল আছে, যে কার্নেলিয়ান পুঁথি, হাড় বানিয়ে ব্যবহার করা তো কবরেতে দিয়েছে, আর এখানেও পাওয়া গেছে। এবার হচ্ছে দেখো কৃষি ক্যালেন্ডার, বন্যার জল নামলে নভেম্বরের বীজ বপন করা হয়, পরবর্তী বন্যার আগে এপ্রিলে ফসল কাটা হতো। বার্লি, জব এগুলো চাষ করা হতো। প্রধান শস্য গম, বার্লি, বানোয়ালিতে প্রচুর পাওয়া গেছে। মটর দানা, জোয়ার, রাগি, তৈলবীজের হিসাবে সর্ষে, তিল চাষ হতো। তুলা চাষ, সিন্ধুবাসীরা বিশ্বের প্রাচীনতম তুলা উৎপাদনকারী। এটা এখানে কোশ্চেন আছে, কোন বিশ্বের প্রাচীনতম তুলা উৎপাদনকারী কারা? তখন আমাদের সিন্ধুবাসীরা। গ্রিকরা তুলাকে সিন্দন বলতো, গ্রিকরা তুলাকে কি বলা হতো বলতো, সেখান থেকে সিন্ধু নামের উৎপত্তি এসেছে। সিন্ধু নাম বলতে গ্রিকদের তুলাকে বলা হতো সিন্দন, এই সিন্দন থেকেই সিন্ধু কথাটা এসেছে। আশা করি বুঝতে পেরেছ। সেচ, জল সংরক্ষণ, কালীবঙ্গানে কাঠের নাগল এবং গিরনারে কৃত্রিম জলাধার পাওয়া গেছে। কালীবঙ্গানে কি পাওয়া গেছে? কাঠের নাগল পাওয়া গেছে, গিরনারে কৃত্রিম জলাধার পাওয়া গেছে। বর্ষায় জল সংরক্ষণের জন্য বড় বড় পাথরের জলাধারে বড় বড় পাথর দিয়ে জলকে ধরে রাখার ব্যবস্থা করা হতো। তাহলে আমরা এখানটা একটা চালচিত্র পেয়ে গেলাম সিন্ধু সভ্যতার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক জীবনের একটা চালচিত্র।
এবার আসছি সিন্ধু সভ্যতার বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা। দেখো, বাণিজ্য পথ, স্থলপথ ও জলপথ উভয় পথে বাণিজ্য চলত। স্থলপথে বলদ টানা গাড়ি এবং জলপথে নৌকা এবং জাহাজ ব্যবহার করা হতো। আভ্যন্তরীণ বাণিজ্য, রাজস্থান, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত, উত্তরপ্রদেশ এবং বিহারের সঙ্গে যোগাযোগ ছিল। বৈদেশিক বাণিজ্য, এর আগেও তো বললাম। মেসোপটেমিয়া, মেসোপটেমিয়াকে মেলুহা বলা হয়। তাহলে এখানে একটা কোশ্চেন আসছে, মেলুহা, মেলুহা কাকে বলে? তখন বলতে হবে মেসোপটেমিয়াকে। পারস্য উপসাগরীয় অঞ্চল আক্কাডিয়ান সভ্যতার সাথে সংযোগ ছিল। এদের প্রধান পণ্য ছিল তুলা। প্রধান পণ্য ছিল কি? তুলা। বন্দর সমূহ, লোথাল প্রধান বন্ধন, আল্লাদিনো, বালাকোট, সুতকা, চেন্দর বা গান্ডোর, যা ইচ্ছা বলতে পারে ইংলিশ থেকে বাংলা, এবং কুন্তাসি, এগুলো ছিল গুরুত্বপূর্ণ বন্দর। প্রধান বন্দর হচ্ছে লোথাল। প্রধান বন্দর হচ্ছে লোথাল, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবার হচ্ছে সিলমোহরের ব্যবহার। বাণিজ্যে নিজস্ব সিল ছিল যাতে সংকেত খোদাই করা হতো, এবং পারস্য উপসাগরের অঞ্চলে সিলে লোথালে পাওয়া গেছে। পারস্য উপসাগর অঞ্চলে যে সিল পাওয়া গেছে, লোথালেও সিল, লোথাল তো একটা বন্দর, সেখানেও সেই সিল পাওয়া গেছে। তাহলে এই সিল দুটো মিল আছে। তাহলে পারস্যের সাথে মিল, আমি সংক্ষেপে লিখে রাখছি, পারস্য, পারস্যর সাথে কোথায়? লোথালের, লোথাল, সিলের মিল, তাই তো, সিল মিল। এবার হচ্ছে বিনিময় প্রথা বা মুদ্রা। কোন নির্দিষ্ট মুদ্রা প্রচলনে নিশ্চিত নয়। অধিকাংশ ঐতিহাসিকের যার মতে দ্রব্য বিনিময় প্রথা ছিল। দ্রব্য বিনিময় প্রথা প্রচলিত ছিল, মানে এ আলু দিলে ও বালি দিলে জব দেবে, এরম আর কি। ওজন ও পরিমাপ, ওজনগুলি ঘনাকৃতি বা গোলাকার ছিল। চুন, গ্রানাইট বা অ্যাক্টেট পাথরে তৈরি হতো। ১৬ এর গুণিতক বা দশমিক পদ্ধতি ব্যবহার করত। ১৬ এর গুণিতক বা দশমিক পদ্ধতি ব্যবহার করা হতো। যোগাযোগের প্রযুক্তি, আরব সাগর উপকূল দিয়ে নৌকা বাণিজ্য চলত। বেশিরভাগ নৌকায় বাণিজ্য। মহেঞ্জোদারোর সিলেট এবং মৃৎপাত্রের জাহাজের ছবি পাওয়া গেছে। তাহলে মহেঞ্জোদারোর যে মৃৎপাত্র সিল পাওয়া গেছে, সিলেতেও জাহাজের ছবি পাওয়া গেছে, মৃৎপাত্রেও জাহাজের ছবি পাওয়া গেছে। এটা একটু মাথায় নিয়ে নিতে হবে। তাহলে এইটুকু অংশ আমরা বোঝালাম সিন্ধু সভ্যতার বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা। এবার আসছি ধর্মীয় অবস্থা। ধর্মীয় অবস্থাটা কেমন, বিস্তারিত আলোচনা করছি। দেখো এবার ধর্মের প্রকৃতি, বহু ঈশ্বরের বাদী, দেবদেবী, পশু, প্রকৃতির শক্তির উপাসনা করত। এখানে বেশিরভাগটাই পশু, দেবদেবী এবং পশু, দেবদেবী এবং প্রাকৃতিক প্রকৃতিকে বেশিরভাগই শক্তি হিসাবে মাতৃরূপে পূজা করা হতো। প্রধান উপাস্য, এটা প্রকৃতি হলে প্রধান উপাস্য। দেবী মা ছিল প্রধান উপাস্য। কে ছিল প্রধান উপাস্য? দেবী মা। দেবী মা, আশা করি বুঝতে পেরেছ। এছাড়াও পশুপতি মহাদেব, ৩ মস্তক বিশিষ্ট পশু পরিবেষ্টিত যোগী মূর্তি ছিল অন্যতম প্রধান। আর একটা ছিল পশুপতি মহাদেব। মহাদেব কে? যে পশু দ্বারা চারদিকে আবৃত থাকে। পশুপতি মহাদেব, এটা মাথায় ঢুকিয়ে নিতে হইতো। এবার দেখো পশু ও প্রকৃতির আকৃতি কেমন ছিল। ইউনিকর্ন, পুঁজ বিশিষ্ট যুক্ত ষাঁড়, সাপ, হ্যাঁ, এবং পিপীল গাছের পূজা করা হতো। পিপীল পাতকে বলা হতো মানে কি বলবো, প্রজননের একটা ইয়ে হিসাবে ধরে নেওয়া হতো। লিঙ্গ পূজার প্রমাণও পাওয়া গেছে, জনি পূজা। অগ্নি উপাসনা, কালীবঙ্গাল, লোথাল, রাখিগড়ি হিতে পশু হাড় সহ অগ্নিকুণ্ড পাওয়া গেছে এইসব জায়গায়। বীজ আগুনকে দেবতা হিসাবে পূজা করা হতো। তাহলে কোথায় পূজা করতো? বীজ আগুনকে দেবতা হিসাবে। প্রতীক, অতি প্রাকৃতিক বিশ্বাস, কবচ, তামার ফলকের ব্যবহার থেকে বোঝা যায় তারা প্রেতাত্মার দৈত্য অলৌকিক শক্তির বিশ্বাস। যেমন কবচ পাওয়া গেছে, তামার ফলক পাওয়া গেছে, এখান থেকে বলা যায় তারা ভূত প্রেতের খুব বিশ্বাস করত। পরকাল বা অন্ত্যেষ্টিক্রিয়া, এটা একটা ক্রিয়া। তারা পূর্বজন্ম বা মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাসী ছিল, পরজন্মের বিশ্বাসী ছিল। কবরের সাথে
প্রয়োজনীয় জিনিসপত্র ও অলংকার সমাধিত দেওয়া হতো। যা কিছু ব্যবহার করতো মরার পর সব তারা কবরের সাথে চলে যেত। এখনো ইন্দোনেশিয়া বেশ কিছু উপজাতির মধ্যে এই প্রথা এখনো রয়েছে। আমি একটা জার্নাল পড়ছিলাম, তাতে দেখছিলাম উপজাতিদের মধ্যে তাদের আবার আরো ভয়ঙ্কর। তারা সেই মরে গেলে একটা কফিনে এসে বিভিন্ন গাছপালা দিয়ে সেই দেহটাকে কফিনের মধ্যে রেখে প্রতিদিন তাকে খাবার দিত, জামা কাপড় চান করাতো, এইসব করে চলে। এখনো সেই প্রথা চলে আসছে এবং একটা সময় যখন ওইগুলো আস্তে আস্তে হয়ে গিয়ে ডাস্ট হতে থাকলো, মানে ধুলো হতে থাকলো, তখন কি করে যাবে, একটা গাছের তলায় সেই কফিনটাকে বসিয়ে দেওয়া হবে। এই প্রথা এখনো ইন্দোনেশিয়া এই সমস্ত উপজাতিদের মধ্যে এখনো রয়েছে। এবার হচ্ছে স্থাপত্য নির্মাণ। মহেঞ্জোদারো একটি মন্দিরের মতো সন্দেহজনক স্থাপত্যের অস্তিত্ব পাওয়া গেছে। এবার আসছে দেখো সিন্ধু সভ্যতার পতন ও ধ্বংসের কারণ। একটা দারুণ পার্ট একটা, এটা একটা বিশাল একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণটা কি? বহিরাক্রমণ। গর্ডন চাইল্ড, স্টুয়ার্ট পিগট এরা বলছেন বহিরাক্রমণ এই সভ্যতার পতনের জন্য দায়ী। আবার আর্যদের আগমনে এই সভ্যতার প্রয়োজন। ঝুকারে প্রাপ্ত কুয়োর ধারে একটা স্কাল অর্থাৎ ফলি পাওয়া গেছে, ভারী আঘাতের চিহ্ন। এতে অনেক অনুমান করেন যে আর্যরা এই সভ্যতার পতনের জন্য, কিন্তু এটা সঠিক প্রমাণ নয়। এটার এই আর্যদের আগমন সম্পর্কে কে বলেছেন? আর মাটিমার হুইলার বলেছেন। আর মাটিমার, তাহলে গর্ডন চাইল্ড একটা, এটা একটা হলো। এবার হচ্ছে অশান্ত নদী, বন্যার প্লাবন। এইচ.ডি. ল্যামব্রিক কথা বলেছেন। নদী শুকিয়ে যাওয়া, মরুকরণ। অতিরিক্ত গাছ কাটার ফলে কি হয়েছে? সুদ এবং আগরওয়ালের কথা বলে, অতিরিক্ত গাছ কাটার ফলে কি হয়েছিল, আস্তে আস্তে বৃষ্টিপাত করে গেল, বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে কি হয়েছে, নদী তার যে রূপ আস্তে আস্তে হারাতে থাকলো। এবার হচ্ছে জলবায়ুর পরিবর্তন। বৃষ্টি না হলে খরা, জলবায়ু পরিবর্তন হবে। আবার অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা। ওরেল স্টেন, এ.এল. ঘোষ এরা বলেছেন এ কথা। ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে রবার্ট রাইকেস। প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হওয়া। প্রাকৃতিক ভারসাম্য, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, কোনো বৃষ্টি হচ্ছে না, এরকম প্রাকৃতিক ভাব। কি বলছে? ফেয়ার সার্ভিস এর উপর যদি প্রাকৃতিক বিপর্যয়, K.U.R. কেনেডি এটা হচ্ছে মহামারী। প্রচলিত মত হচ্ছে মহামারী তে প্রচুর মানুষ এতে মারা গেছে, এটাই বলছে। গুরুদেব সিং স্যাটেলাইটের পরীক্ষার উপর নির্ভর করে বলেছেন যে পরিবেশগত কারণে এই সভ্যতার পতনের জন্য দায়ী। এখন তো স্যাটেলাইটের সাহায্যে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা যায়, সেখানে বলছে যে প্রাকৃতিক পরিবেশের কারণে এই সভ্যতার পতনকে ডেকে নিয়ে এসেছিল। তাহলে বুঝতে পারছি পতনে এক একজন এক একটা কারণ ব্যাখ্যা করে গেছে। তাহলে বুঝতে পারছো এই জায়গাটা। এবার হচ্ছে এক নজরে, তাহলে এতটা আমরা ডিটেলস আলোচনা করে ফেললাম। এবার আসছে এক নজরে বিশেষ ইম্পর্টেন্ট গুলো আলোচনা করছি। দেখো, ভৌগোলিক এবং নগর সংক্রান্ত বলছে। দেখো, ভৌগোলিক আকৃতি। সিন্ধু সভ্যতার সামগ্রিক বিস্তার ছিল ত্রিভুজাকৃতি, আগেই আমি পড়েছি আমরা, এটা আমরা জানতে পেরেছি। এবার হচ্ছে সর্ববৃহৎ কেন্দ্র গড়হি হরিয়ানায় অবস্থিত এবং হচ্ছে ভিরা গুজরাটে অবস্থিত। এইটা পরে যে ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে। সর্বাধিক বসতি, স্বাধীনতার পর সবচেয়ে বেশি কেন্দ্র পাওয়া গেছে গুজরাটে। কোথায় পাওয়া গেছে? গুজরাটে। ব্যতিক্রমী নগর চানহুদারো, এইটি একমাত্র শহর যেখানে কোনো দুর্গ পাওয়া যায়নি। চানহুদারে কোনো দুর্গ, তাহলে হরপ্পা সভ্যতার কোথায় দুর্গ পাওয়া যায়নি, তখন বলতে হবে চানহুদারো। রাস্তার পরিমাপ, রাস্তা 10 থেকে 5 মিটার চওড়া। হরপ্পার এখানকার রাস্তা 30 ফুট অব্দি চওড়া। এবার আসছে পরবর্তী নির্মাণ ও কারিগরি তথ্য। ইটের অনুপাত দেখো, 11 ইঞ্চি ইন্টু 5.5 ইঞ্চি ইন্টু 2.75 ইঞ্চি, অর্থাৎ 4:2:1 অনুপাতে এটা ইটের পরিমাণ। জল নিকাশি, এটা পরে জল নিকাশি ব্যবস্থা। মহেন্দ্র জল নিকাশি বা পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল সব থেকে উন্নত। মূর্তি নির্মাণ, পাথরের মূর্তি তৈরি প্রধানত চুন পাথরে ব্যবহার করা হতো। পোতাশ্রয়, লোথাল বন্দরে জাহাজ মেরামতের জন্য 216 মিটার
দীর্ঘ 37 মিটার চওড়া পোতাশ্রয় ছিল। এটা আশা করি বুঝতে পেরেছ পোতাশ্রয়টা। একটু বলে নিই, আমাদের কম্পিটিটিভ ডাইজেস্ট থেকে একটি মান্থলি ইবুক বেরিয়েছে এবং মাত্র 20 টাকা। 80 থেকে 100 পেজ তাতে আছে। কি কি আছে? প্রথমেই আছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো, আলোচনা বিস্তারিত। আর কি আছে? 555টি মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। আর কি আছে? আর আছে 60টা প্রশ্ন, তুমি কতটা নিজে পারবে তার জন্য একটা প্র্যাকটিস সেট। 60টি প্রশ্ন দিয়ে একটি প্র্যাকটিস, মাত্র 20 টাকায় ইবুক। তোমরা কম্পিটিটিভ ডাইজেস্ট থেকে এটা সংগ্রহ করে নিতে পারো। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবে, লাইক করবে। ঠিক আছে, এরপর আসছি আলোচনায়। কৃষি এবং প্রাণী জগৎ। শস্য নির্মাণ। হড়প্পায় মটর, তিল, লোথালে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। শস্যাগারের অবস্থান। হড়প্পা যাতায়াতের সুবিধার জন্য সমস্ত শস্যাগার দুর্গের বাইরে নদীর ধারে ছিল শস্যাগার, যাতে নৌকায় যাতায়াত সহজ হয়। প্রাণীর ছবি। সিলমোহরে সব থেকে বেশি ষাঁড়ের ছবি পাওয়া গেছে। ষাঁড়ের ছবি। আর কি? ঘোড়া ও সিংহ। সুতকা জেন্ডরে ঘোড়ার অবশেষ মিললেও সিন্ধু সভ্যতার সিংহের কোনো অস্তিত্ব পাওয়া যায়। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের বিষয়টা আমি ডিটেলস আলোচনা করে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং লাইক করবে। এবং পরবর্তী এইটার উপরে এটা পড়ে নেবে প্রত্যেকে। তারপরে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে এইটার উপরেই ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা থাকবে এবং তোমরা নিজেরা কতটা পারছো নিজেরাই এইটা থেকে বুঝতে পারবে। তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।